নমস্কার। খবরদার, কথা নয়। বলি বটে আমরা, কথা নয়, কিন্তু আমরা সবচেয়ে বেশি বলি। বলবই বা না কেন? এই কারণ এই দেশে কথা বলার ওপর যেমন একটা আলাদা বাধা আসতে শুরু করেছে। আমরা তার বিরুদ্ধেই সবসময় ছিলাম, আর মানুষের কথা বলার অধিকারকে প্রতিপন্ন করার জন্যই আমাদের এই লড়াই। বলতে দ্বিধা নেই, আজকে এমন একজন মানুষের সঙ্গে আমরা বসেছি আপনাদের কাছে আনব। এই দেশের রাজনৈতিক ইতিহাস যদি আমরা বলি, এই মুহূর্তে ৭০ দশকের পর থেকেও যদি ধরি, তাহলে উনাকে ছাড়া কল্পনাই করা যায় না। বিশেষ করে ভারতবর্ষের কমিউনিস্ট আন্দোলন এবং পশ্চিমবঙ্গের কমিউনিস্ট আন্দোলন এই মুহূর্তে যে জায়গায় দাঁড়িয়ে আছে, তার কাছ থেকে না শুনলে সবটাই অপূর্ণ থেকে যাবে। হ্যাঁ, গত কিছুদিন আগে আমরা হারিয়েছি আমাদের অত্যন্ত প্রিয় পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী শ্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে। বিমান বসু আমার ডান দিকে বসেছেন। বিমানদা, বুদ্ধ ভট্টাচার্য, তাঁরা পশ্চিমবঙ্গের কমিউনিস্ট আন্দোলন এবং পরবর্তী সময়ে বামফ্রন্টের যে মন্ত্রিসভা এবং বামফ্রন্টের পরবর্তী সময়ে যে লড়াই, এই মুহূর্তে বিমানদা বামফ্রন্টের চেয়ারম্যান, যে লড়াই হচ্ছে সেই নিয়েই আলোচনা করব। এই মুহূর্তে ভারতবর্ষ কোন পথে যাচ্ছে। প্রথমে বিমানদা, একটা কথা আপনার কাছ থেকে জানতে চাইছি। আজকে আপনি আমাদের এখানে বুদ্ধ ভট্টাচার্যের যে স্মরণসভা গেল, সেখানে অনেক অপ্রকাশিত তথ্য বলেছেন। এক সময় আমরা জানতাম আপনি এবং বুদ্ধদেব ভট্টাচার্য একদম একে অপরের যেন পরিপূরক, খুব কাছ থেকে ওনাকে দেখেছেন। যদি সংক্ষেপে একটু বলেন বুদ্ধদেব ভট্টাচার্য সম্পর্কে কিছু, তারপরে আমরা মূল প্রশ্নে যাব। বুদ্ধদেব ভট্টাচার্যের সঙ্গে আমার প্রথম পরিচয়, সেটা কোনো শিক্ষায়তনের মধ্যে নয়, সেটা কফি হাউসে, কলেজ স্ট্রিট কফি হাউসে। বুদ্ধদেব ভট্টাচার্যের 1 বছরের সিনিয়র ছিলেন ভবতোষ সাহা। আচ্ছা, ইউনিয়নের জেনারেল সেক্রেটারি ছিল প্রেসিডেন্সি কলেজে। ভবতোষের সঙ্গে আমার আগে থেকেই পরিচয় ছিল। আমার কলেজেও যেত। আমি যখন মৌলানা আজাদ কলেজে পড়ি, আড্ডা মারতেও গেছে, আর আমার ওর সঙ্গে আড্ডা হতো, দেখা হতো কলেজ স্ট্রিট কফি হাউসে। এখন ওর সঙ্গে ও পরিচয় করিয়ে দেওয়ার পর তারপর বুদ্ধদেব ভট্টাচার্যের সঙ্গে ঘনিষ্ঠতা হয় যখন ইউনিভার্সিটিতে এসে ভর্তি হয়। এবং বুদ্ধদেব ভট্টাচার্য নানান বিষয়ে অনেকে জানে, কিন্তু একটা বিষয় জানে না, বুদ্ধদেব ভট্টাচার্য ভালো ক্রিকেট খেলতো এবং সাদা প্যান্ট সাদা শার্ট পরে ক্রিকেট খেলতো। একবার মৌলানা আজাদ কলেজের প্রেসিডেন্সি কলেজের ক্রিকেট কন্টেস্ট হচ্ছে, ভবতোষ সাহা আমাকে বলল, বিমান তোমাকে আসতেই হবে, বুদ্ধ আজকে খেলবে। তা আমি গিয়েছিলাম, খেলা দেখেছি। বুদ্ধ যদি খেলার দিকে যেত তাহলে ভালো ক্রিকেটার হতে পারত, কারণ ওর বোলিংটাও ছিল ভালোই, আর ব্যাটও করতো ভালো। অর্থাৎ মানে অলরাউন্ডার হওয়ার যে দিকগুলো থাকে, সেই দিকগুলো অল্প বয়সে বুদ্ধ রপ্ত করেছিল। তো সেটাও অনেকে জানে না যে বুদ্ধ ভালো ক্রিকেট খেলতো। বুদ্ধ ফুটবল পছন্দ করতো না। পরে একবার সংগঠনের পক্ষ থেকে আমরা, যে বছর জরুরি অবস্থা হয় 75 সালে, আমরা ফেব্রুয়ারি মার্চের সময়, ফেব্রুয়ারি মাসেই বোধহয় শেষ দিকটাতে বেহালাতে একটা মানে প্রদর্শনী খেলা, ক্রিকেট খেলার আয়োজন করা হয়েছিল।
সেখানে আমি খেলোয়াড় ছিলাম না, তবু আমাকেও ব্যাট ধরতে হয়েছিল। কিন্তু বুদ্ধ খেলেছিল অনবদ্য, যেমন বল করেছিল তেমন ব্যাটও করেছিল। আর পরবর্তী সময় বুদ্ধর যে সাহিত্য অনুরাগ, এটা অনেকেই জানে, সাহিত্যের প্রতি অনুরাগ খুবই ছিল। এবং সে বিভিন্ন বিদেশি সাহিত্য থেকে বাংলায় অনুবাদ করা, সব বই ছাপা হয়নি, অনেক অনুবাদ করেছিল। কবিতার অনুবাদ করা, ওর মায়াকোভস্কি ওর ছিল খুব প্রাণের কবি আর কি, তার কবিতা অনুবাদ করেছে, সেও ছাপা হয়েছে, বই আকারেও বেরিয়েছে। তাছাড়া লোরকার লেখা অনুবাদ করা এসব ছিল, কাফকার লেখাও অনুবাদ করেছে। তো এখন তো জেনারেশনের একটা অংশ, এখনকার জেনারেশনের একটা অংশ কিছু চেনে লেখকের আকর্ষণও আছে। কিন্তু যেটা 60-এর দশকে ছিল সেটা ঠিক সেই গতিতে, সেই পরিমাণগত দিক থেকেও নেই। কারণ 60-এর দশক এমন কতগুলো বিষয় ছিল 60-এর দশকে, আন্দোলন, সংগ্রাম, সংস্কৃতি, সব কিছু থেকেই। যেরকম 60-এর দশকেই কাম সেপ্টেম্বর হয়েছিল ফিল্ম, 60-এর দশকেই এই যে মানে বিলেত থেকে একটা টিম বেরোলো লন্ডন থেকে, তারা লম্বা চুল রাখতো, উস্কো খুস্কো, গান গেয়ে বেড়াতো দেশে বিদেশে। হিপি হ্যাঁ, হিপি নয়, বলা হতো ওদেরকে, যে একটা নাম ছিল, হিপি ঠিক না, যাই হোক। মানে আবার 60-এর দশকের আন্দোলন, সেটা ছাত্র আন্দোলনও ব্যাপক দুর্বার গতি লাভ করেছিল, শুধু কোনো একটা দেশে নয়, সারা পৃথিবীতেই। কারণ জার্মানিতে হয়েছে, ফ্রান্সে হয়েছে, লন্ডন শহরে হয়েছে। লন্ডন শহরের নেতা হয়ে গেলেন তারিক আলী। তিনি ছাত্রদের নিয়ে, লন্ডন স্কুল অফ ইকোনমিক্সে পড়তেন, ছাত্রদের নিয়ে চলে গেলেন মানে যেখানে কোল মাইন্স ওয়ার্কাররা তারা বিক্ষোভ দেখাচ্ছে, সেই তাদের সহমর্মিতা প্রকাশ করতে। অন্যদিকে রুডি ডুস্কে, সে জার্মানিতে কাঁপিয়ে দিয়েছিল। আবার ফরাসি দেশে কোহন ব্যান্ডিট, সেও কাঁপিয়ে দিয়েছিল। আমাদের এখানেও ছাত্র আন্দোলন তখন কিন্তু খুব উচ্চ মার্গে ছিল। আর বলা যায় আমাদের ওপার বাংলায়, পূর্ব বাংলায়, সেখানে 60-এর দশকে সেখানেও জগন্নাথ হল ছিল হটপেট ছাত্র আন্দোলনের ক্ষেত্রে। এইসব টুকরো টুকরো অনেক ঘটনা আছে। এই ঘটনা সব পরম্পরা বুদ্ধকেও আকৃষ্ট করেছে এবং তাকে আবেগপ্রবণ করে তুলেছে। তার সঙ্গে যুক্ত হয়ে গেল ভিয়েতনামে মার্কিন যুক্তরাষ্ট্রের B-2 বিমান থেকে বড় বড় বোমা নিক্ষেপ করা। এখনও তার ছাপ রয়েছে ভিয়েতনামে, সে দানাংয়ে হোক ডোবার মতো হয়ে রয়েছে, বা হাইফংয়ে হোক সেখানেও ডোবার মতো হয়ে রয়েছে, ওপর থেকে ফেলেছে। এ মানে একটা অদ্ভুত ব্যাপার। তার বিরুদ্ধে সারা পৃথিবীব্যাপী ছাত্রদের আন্দোলন, এমনকি মানে আমেরিকায় এমন ঘটনাও ঘটেছে, যখন কনস্ক্রিপশন চালু করা হলো, যখন ট্র্যাপ্ট করলো সরকারের পক্ষ থেকে, 21 বছর বয়সী যারা বিবাহিত নয় তাদের সকলকেই, 21 বছর বয়সী থেকে শুরু করে সকলকেই যুদ্ধে
সেনাবাহিনীতে নাম লেখাতে হবে, যেতে হবে। আর সেটা নাল অ্যান্ড ভয়েড করার জন্য লাইন দিয়ে বিয়ে শুরু হলো, এবং কোনো কোনো মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো কোনো শহরে হোল নাইট গির্জাতে বিয়ে হয়েছে। বিয়ে হলে পর রদ হয়ে যাবে, যেতে হবে না। এবং লক্ষ্য করে দেখেছি যে আমার বাসনাও ছিল যে বার্কলি ইউনিভার্সিটি ছিল হটবেড, ক্যালিফোর্নিয়ার বার্কলি ইউনিভার্সিটি। বার্কলি ইউনিভার্সিটিতে একবার যেতে হবে, আমি গিয়েছিলাম। যে সেখানে ফলক আছে যারা জীবন দিয়েছে, ভিয়েতনাম যুদ্ধে বাধ্য হয়ে জীবন দিয়েছে ছাত্রছাত্রীরা, তাদের স্যালুট জানাচ্ছি। এরকম ভিয়েতনামে মুক্তিযুদ্ধ জোর করে পাঠিয়েছে, সেই জন্য তার বিরুদ্ধে বক্তব্য মার্কিন ছাত্র সমাজের। এ নিয়ে পেঙ্গুইনের বইও বেরিয়েছে। যাই হোক, সামগ্রিকভাবে সেই সময়টা ছিল এমন একটা সময় যখন মানুষ অন্যায় হলেই প্রতিবাদ করছে, যেই চেহারাটা পরবর্তী সময়ে কম দেখা গেছে। অন্যায় হলো প্রতিবাদ করার যে সিদ্ধ একটা সিদ্ধান্ত, এরকম হয়নি। যাই হোক, কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য আন্দোলন সংগ্রামের পরিপ্রেক্ষিতেই গড়ে উঠেছে। আন্দোলন সংগ্রাম যুক্ত থেকে নিজেকে শানিত করেছে, আর একই সঙ্গে সাহিত্য, সংস্কৃতি, শিল্পের আধারকে ধরে নিজে জীবনকে পূর্ণাঙ্গ করার চেষ্টা করেছে। সেই বুদ্ধদেব ভট্টাচার্য চলে গেল শিল্প, সাহিত্য, সংস্কৃতি জগতের এক সেই দিক থেকে মানে ক্ষতি হলো। ঠিক, ইয়েতে মানে একটা নক্ষত্রের পতন হলো নিশ্চিতভাবেই বলা যায়। না, একটা জায়গায় আমাদের খুব এটা প্রকাশিত হয়নি কোনো সময়ই, যে একটা লেখার ওপর ভিত্তি করে খুব বিতর্ক হয়েছিল। তখন তিনি মন্ত্রিসভায়, জ্যোতি বসুর মন্ত্রিসভায় ছিলেন। তো এই লেখাটার পরিপ্রেক্ষিতে আপনার সঙ্গে ওনার কোনো আলোচনা হয়নি? না, সেটা যখন দুঃসময় লেখাটা ছিল, ওকে যখন খুঁজে পাচ্ছি না, কোথাও ট্র্যাক করা যাচ্ছে না, তখন ওর বাড়িতে গেলাম। বাড়িতে যে বসে আছি, রাত্রিবেলা 11:15-16 ও ঢুকলো। যে বাড়িতে ছিলেন এই বাড়িটাতে? রাত্রিবেলা 11:15-16 ঢুকলো। তারপর কোথায় ছিলে তোমায় কোথাও খুঁজে পাচ্ছি না, বলছে ওই দিকে গেছে, সেই দিকে গেছে। তারপর জড়িয়ে ধরে কেঁদে ফেললো, এমনভাবে কেঁদে ফেললো, আবেগ তাড়িত হয়ে আমারও চোখ ছলছল করে গেছে। কারণ যাই হোক, কথাবার্তা বলে মিটিয়ে না, কথাবার্তা বলে, হ্যাঁ সেটা হয়েছিল পরে, কথাবার্তা বলে মিটিয়ে নিয়েছে। এবং ও যে আচরণ করেছে, সে আচরণ সঠিক হয়নি, সেটাও স্বীকার করেছে। মানুষ ভুল করলে ভুলটাকে স্বীকার করার মধ্য দিয়ে তার দুর্বলতা প্রকাশ হয় না, তার মহত্বই প্রকাশিত হয়। একদম বলে আবার সে ফের চলে এসছে, চিঠি দিয়েই চলে গেছিল যে আরও থাকবে না মন্ত্রিসভায়, কিন্তু পরে ভুল স্বীকার করে এসছে। আমাদের সেক্রেটারিয়েটে আমরা আলোচনা করেছি, আমরাও যেহেতু ভুল স্বীকার করেছে, আমরা অ্যাকসেপ্ট করেছি ওর ভুলটাকে। ওটা কোনো মামুলি ভাব দিয়ে করেনি, একটা আবেগতাড়িত হয়ে কিছু করেছিল, সেটা ঠিক কাজ করেনি, ভুল করেছে। আপনার কথাটা মেনে নিয়েছে তখন, সংশোধিত হয়ে চলে এসছে। বাহ। আজকের দিনে দাঁড়িয়ে বুদ্ধদেব ভট্টাচার্যের অনুপস্থিতি, এটা মাথায় রেখেও জিজ্ঞেস করছি, 2024-এর নির্বাচন শেষ হলো, লোকসভা নির্বাচন শেষ হলো। এই নির্বাচনের পরিপ্রেক্ষিতে একটা নতুন গতিবেগ পাচ্ছে বলে বামপন্থীরাও বলছেন, আপনিও কিছু কিছু জায়গায় মন্তব্য করছেন, হয়তো আসবে এরকম একটা পদ্ধতি, ভারতবর্ষ নতুন একটা জায়গায় যেতে পারে। এই জায়গায় দাঁড়িয়ে বামপন্থীদের লড়াইটা
কতটা প্রাসঙ্গিক রইল এখন অবধি? বামপন্থীদের সমাজে রেলিভেন্ট সবসময় থাকে। কোনো সময় একটা প্রতিকূল পরিবেশ হয়, কোনো সময় অনুকূল পরিবেশ গড়ে ওঠে। এখন তো পরিষ্কার বোঝা যাচ্ছে যে কলকাতায় আরজিকর মেডিকেল কলেজকে ঘিরে একদম যেভাবে একজন ডাক্তার ছাত্রী, এমডির ছাত্রী, তাকে ডিউটি করতে করতে মানে একবারে ফুরসত পাচ্ছে না, 36 ঘন্টা। তার উপর নির্যাতন করলো, তাকে খুন করলো। এই ঘটনা পরিষ্কার বুঝিয়ে দিচ্ছে যে পরিবেশ পরিস্থিতি তৈরি করেছিল আরজিকর কলেজে, তা হচ্ছে আমাদের যেন পচা গলা সমাজের একটা অংশ। ঠিক। এই পচা গলা সমাজের অংশে কখনো ন্যায় বিচার, যেমন ন্যায় বিচার পেতে যেরকম অসুবিধা হয়, লড়াই করতে হয়, ঠিক সেরকম মানুষের স্বাধীন মত প্রকাশের ক্ষেত্রেও বাস্তব প্রতিবন্ধকতা তৈরি হয়। স্বাভাবিকভাবে আজকে যে অবস্থানে বামপন্থীরা আছে, এ কথা লিখে রাখা যেতে পারে, এই কন্ডিশনে চিরদিন থাকবে না। কবে পরিবর্তন হবে আমি এখনই সেটা বলতে পারছি না, কিন্তু এটাও ঠিক, মানুষ যখন বুঝতে পারে হোয়াট ইজ হোয়াট, তখন মানুষের স্ট্যান্ড নিতে কোনো অসুবিধা হয় না। আর যখন অসুবিধা হয় স্ট্যান্ড নিতে, তখন একটা পচাগলা সমাজের যেটা গোলক ধাঁধা, সেই ধাঁধার মধ্যে ঘুরপাক খায়, পুঁতিগন্ধময় সমাজ তার এক্সপোজার হচ্ছে, মানুষের কাছে পরিষ্কার হচ্ছে যে ভাবতে পারা যায় যে খুন হয়ে যাওয়ার পর তার সম্ভ্রম নষ্ট করে তাকে একেবারে ছেঁড়া কাঁথার মতো ফেলে দিয়ে, তারপর সেখানে প্রিন্সিপাল, সেখানে আইনজীবী, একটু আগে আইনজীবীর কথা হচ্ছিল, আইনজীবী মারা যাওয়ার পর আইনজীবীর কি ভূমিকা থাকে? এখানে থাকবে কেন? হ্যাঁ, ঠিক। ঘাট তৈরি করার জন্য আইনজীবীর ভূমিকা থাকে? কোন চোরাগলির পথ দিয়ে যারা এই অন্যায়, অপরাধ, প্রতিগন্ধময় সমাজটাকে একেবারে ঠেলে এগিয়ে নিয়ে যাওয়ার প্রচেষ্টায় যুক্ত ছিল, তাদের মুখোশ উন্মোচিত হতে যাচ্ছে, তাই আইনজীবীরও দরকার হয়। এই সামগ্রিক পরিবেশ পরিস্থিতিতে কথা আমি বলতে পারি যে বাংলায় যেভাবে মানুষের আবেগ সঞ্চারিত হয়েছে, যেভাবে মানুষ আহত হয়েছে, যেভাবে 14ই আগস্ট স্বাধীনতার প্রাক্কালে যেমন মিডনাইট ফ্রিডম হয়েছিল 1947 সালে, সেরকম যেভাবে স্কুলে পড়ে ছাত্রী, একদম। আমার এক পরিচিত, সে আমাকে বলছে, জানেন এখন আমি বাড়ি যাব, স্নান করব, খাবো, আমার 2 ভাইজি ধরেছে, তাদের আমার নিয়ে যেতে হবে কলকাতায়, থাকে হাওড়াতে, কলকাতায় নিয়ে যেতে হবে এবং ফেরত আনতে হবে তাদেরকে। বলেছে না, তোমাকে এটা করতে হবে জেঠু, তোমাকে এই কাজটা করতেই হবে, সো অ্যান্ড সো ফোর্থ। তার মানে স্কুলে পড়ে 8 আর 9-এ পড়ে, মানেটা কি? তার বয়স কত? ঠিক। তারও আবেগ সঞ্চারিত হয়েছে। আর যা সাইজ দেখেছি জমায়েতের, এটা সাংঘাতিক, কর্তব্য না। বোধহয় অতীতে কোনো দিন কোনো বিষয়েতে মিডনাইটে এরকম নারী সমাজের, মা বোনেদের সমাবেশের এত বড় চেহারা অতীতে কখনো হয়নি। এই মুহূর্তে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের যা অবস্থা, মানে আপনার বন্ধুবর, আপনার একেবারে সহকর্মী বুদ্ধদেব ভট্টাচার্য একটা স্বপ্ন দেখতেন, যে যুব সমাজদের জন্য নিয়ে একটা স্বপ্ন দেখতেন, যার সামনে রেখে আজকে সিঙ্গুর তৈরি করতে গিয়েছিলেন, নন্দীগ্রামে যেটা হওয়ার কথা ছিল, যদিও কোনো জমি টমি নেওয়া হয়নি। এরপরে শালবনীতে একটা ইস্পাত কেন্দ্র করার কথা ছিল, ইত্যাদি বিষয়গুলি যারা বাধা দিয়েছিল, তারা এই পশ্চিমবঙ্গের বুকে এই মুহূর্তে যে
যে ক্ষমতার জাহির দেখাচ্ছে সেটাকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? সেখান থেকে বেরিয়ে আসার পথটা কি? ক্ষমতা জাহির করার প্রশ্ন নয়। মানুষ এটা কখনো কখনো ইতিহাসে ঘটে, মানুষ সময় মতো সব বিষয়টা উপলব্ধি না করতে পারার জন্য মানুষের ঐক্যবদ্ধ প্রয়াসটা বাধাপ্রাপ্ত হয়। তো সেটা হয়তো সময় লাগছে, কিন্তু ঐক্যবদ্ধ প্রয়াসটা আগামী দিনে কোনো না কোনো সময়ে হবেই হবে, এর কোনো বিকল্প কিছু নেই। এই মুহূর্তে পশ্চিমবঙ্গের যা অবস্থা, শুধু পশ্চিমবঙ্গ বলবো না, সারা ভারতবর্ষের কথাই যদি বলি, বিমানদা আপনার যা অভিজ্ঞতা, এই অভিজ্ঞতার পরিপ্রেক্ষিতে সারা ভারতবর্ষে এই 24-এর নির্বাচনকে যদি আপনি ধরেন, একটা ভিত্তি ধরেন, তাহলে ভবিষ্যৎটা কি পরবর্তী সময়ে ভারতবর্ষের, বেকারের কথা রেখে, কৃষকদের কথা রেখে? আমি কথা বলতে পারি, এরকম নির্বাচন 19-এ হয়েছে, 24-এ হয়েছে, মাঝখানে 21-এ হয়েছে, আবার 26-এ হবে। আমি কথা বলতে পারি, মানুষের কোনো সময়ে কোনো বিষয় সম্বন্ধে সম্যক উপলব্ধি ঠিক সময় মতো নাও হতে পারে। ঠিক সময় মতো নাও হলেই সেটা কখনো হবে না, এটা মনে করা ঠিক না। ফলে আজ হোক, কাল হোক, পরশু হোক, মানুষের সম্যক উপলব্ধি হবে, এবং যখন উপলব্ধি হবে তখন সবাইয়ের এক রা হবে, এবং তারা তখন এই যে জগদ্দল পাথর, সেই পাথরটা সরানোর জন্য ঐক্যবদ্ধভাবে প্রয়াসী হয়ে ধাক্কা মারবে। মারো ধাক্কা হেইয়া, মারো ধাক্কা হেইও, মারো ধাক্কা হেইও, এবং পড়ে যাবে। সবটাই মানুষের উপর নির্ভর করছে, মানুষের উপর নির্ভর করে। কারণ আপনি পরিশ্রান্ত, তবু আপনাকে ডিস্টার্ব করতে চাইছে না, কিন্তু একটা প্রশ্ন মনে এসে দাগ কাটছে, সেটা হচ্ছে যে পশ্চিমবঙ্গের ল অ্যান্ড অর্ডার বা ইত্যাদি 11 সাল থেকেই খারাপ হতে শুরু করেছিল। আপনি দীর্ঘদিন বামফ্রন্টের চেয়ারম্যান হিসেবে এখানে রয়েছেন। মানুষের কাছে কি এই যে বামফ্রন্টের শেষ সময় আর এই মুহূর্তে পশ্চিমবঙ্গের অবস্থা, এই নিয়ে কি একটা পার্থক্য বা নিজেদের মনের ভেতরে কি কোনো প্রশ্ন যাচ্ছে বলে মনে করেন, যা ভোটের বাক্সে প্রতিফলিত হতে পারে? আমি একটা কথা বললে বোঝা যাবে, সিঙ্গুর যে বিধানসভা কেন্দ্রটা আছে, সেই সিঙ্গুর বিধানসভা কেন্দ্রে 1911 সালে জয়লাভ করেছিলেন মাস্টারমশাই নামে পরিচিত রবীন্দ্রনাথ ভট্টাচার্য, সিঙ্গুর স্কুলেরই মাস্টারমশাই। উনি মন্ত্রিসভার সদস্য হয়েছিলেন, স্কুল মন্ত্রী সদস্য ছিলেন। তিনি কমরেড বুদ্ধদেব ভট্টাচার্যের স্মরণে পাবলিকলি, মানে টিভি মিডিয়া নানান ধরনের মানুষের উপস্থিতিতে বলেছেন, হ্যাঁ, সিঙ্গুরে শিল্প না হওয়ার ব্যাপারেতে আমরা একসময় লড়াই করেছিলাম, তখন মনে করেছি ঠিক কাজ করছি, কিন্তু এখন অভিজ্ঞতার মধ্য দিয়ে বুঝেছি ঠিক কাজ করিনি। সিঙ্গুরের শিল্প হলে শুধু ওই গাড়ি কারখানায় চাকরি পেত তা নয়, শিল্প একটা শিল্পাগার গড়ে উঠত, কারণ অ্যান্সিলারি ইন্ডাস্ট্রি, অনুসারী শিল্পের প্রসার ঘটত, এবং একটা নতুন একটা শিল্প নগরী হিসেবে গড়ে উঠতে পারত ওই সিঙ্গুর। সেটা তখন বুঝিনি, এখন বুঝতে পারছি। এই ছোট্ট কথার মধ্য দিয়েই মানুষের উপলব্ধির প্রশ্নে এরকম অনেক রবীন্দ্রনাথ ভট্টাচার্য ভবিষ্যতে দাঁড়িয়ে বলবেন, এটা তখন বিরোধিতা করেছি, ঠিক করিনি, এখন বুঝতে পারছি ওটা ভুল ছিল। কাজেই বুদ্ধদেব ভট্টাচার্যের প্রতি স্মৃতিচারণা করতে, যে তিনি একজন নিপাট ভদ্রলোক ছিলেন বলেছেন তিনি মানে সৎ ব্যক্তি ছিলেন, বলেছেন তিনি সত্যিকারের ভালো কাজই করতে চেয়েছিলেন। এই
বিলম্বে বুঝতে পারার প্রশ্নটা, এটা ওনার মতো মাস্টারমশাইয়ের মনের মধ্যে এসছে, অনেক মাস্টারমশাইয়ের মনের মধ্যে আগামী দিনে আসবে। মাস্টারমশাই নন, যিনি মানে যিনি কৃতকৌশলে খুবই অভিজ্ঞ হয়েছেন তারাও, বা যারা আইনের প্যাচ নিয়ে কথা বলেন তারা, সমাজের সব অংশের মানুষের মধ্যেই এই উপলব্ধি আরও বেশি বেশি হবে, এবং তখন নিশ্চয়ই পশ্চিমবাংলার দমবন্ধকারী পরিবেশ যা বহাল আছে তার পরিবর্তন ঘটিবে। বিমানদা, তরুণ প্রজন্মের হাতে পশ্চিমবঙ্গের বাম শক্তি যাচ্ছে এবং আপনারা এটা প্রমাণ করতে চলেছেন, কতটা আশাবাদী? তরুণ প্রজন্মকে সবসময়তেই সামনে এনে দাঁড় করিয়ে দিতে হয়। ধরুন, যখন মানে আমরা রাজনীতি করতে এসেছিলাম তখন আমরাও বয়সে তরুণ ছিলাম। যেরকম বুদ্ধদেব ভট্টাচার্য পার্টিতে অন্তর্ভুক্ত হয়েছে 66 সালে, আমি পার্টিতে অন্তর্ভুক্ত হয়েছি 58 সালে। ফলে তখন আমাদের কাজের যে দায়িত্ব দেওয়া হয়েছে সেই কাজে আমরা করেছি। আমিও আমাকে দায়িত্ব হয়েছে আমি করেছি, বুদ্ধদেব ভট্টাচার্যের দায়িত্ব দেওয়া হয়েছে করেছে, আমরাই তো অনেক দায়িত্ব দিয়েছি, সেই দায়িত্ব সে পালন করেছে। স্বাভাবিকভাবে তরুণ প্রজন্মকে একটা সময় থাকে যখন মনে করে যারা আমার মতো পক্ককেশ, যাদের বয়সের ভারে নুজ্জ হয়ে গেছে, মনে করে তারা ছাড়া আর কেউ কিছু করতে পারবে না, এটা মনে করা ঠিক না। ফলে স্পেস ছেড়ে দিতে হবে। অনাগত ভবিষ্যতের দিকে যারা তাকিয়ে থেকে কাজ করবে, আরও বেশি অভিজ্ঞতা সম্পন্ন হবে, তাদের স্পেস ছেড়ে দিতে হবে। সেই স্পেস ছেড়ে দেওয়ার কাজটা, পথটা শুরু করে দেওয়া হয়েছে। ভবিষ্যতে অবশ্যই আন্দোলন সংগ্রাম সংগঠন আরও বেশি শক্তিশালী হবে। শেষ প্রশ্ন, আরেকটা প্রশ্ন, শেষ ছোট্ট করেই বলবো, সেটা হচ্ছে আরজি করের যে ঘটনাটা আপনি বললেন, আমরাও সব নজর রাখছি, আমরাও এখানে প্রতিবাদ করেছি, সবটাই হচ্ছে আরজি করের পরিপ্রেক্ষিতে পশ্চিমবঙ্গের বর্তমান সরকারের মেয়াদ কতটুকু বলবেন? এইভাবে বলা যায় না, ঠিক এইভাবে বলা যায় না। কারণ আমরা যেমন দাবি করেছি, বামফ্রন্টে আলোচনা করেই আমরা দাবি করেছি যে স্বাস্থ্যমন্ত্রী পদত্যাগ করতে হবে। আমরা দাবি করছি স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করতে হবে, আমরা বলিনি কিন্তু চিফ মিনিস্টার পদত্যাগ করতে হবে। ফলে স্বাস্থ্যমন্ত্রী ব্যর্থ, স্বরাষ্ট্রমন্ত্রী ব্যর্থ, ফলে তাদের পদত্যাগ করতে হবে। এখন এই কথা চলবে, আরও চলবে। আগামী 3রা সেপ্টেম্বর রাজ্য বামফ্রন্টের পক্ষ থেকে একটা আহ্বান করা হয়েছে, বড় মাপের একটা মিছিল করা, স্লোগান মুখরিত হয়ে, শুধু উই ওয়ান্ট জাস্টিস এই কথাই নয়, এটা তো থাকবেই। এবং তাতে আমরা আহ্বান জানিয়েছি যারা তৃণমূল করেন না, যারা বিজেপি করেন না, তারা তৃণমূল বিজেপি বাদ দিয়ে যারাই এই মিছিলে অংশীদার হতে চান হতে পারেন, আমাদের কোনো আপত্তি নেই। দেখা যাক, ওয়েট ফর 3rd সেপ্টেম্বর অ্যান্ড ইউ উইল ফাইন্ড যে কীভাবে এই মানুষের মধ্যে এই বিষয়টা নিয়ে চর্চা এখনও চলছে, আগামী দিনে চলবে, তার একটা অন্তত পরিমাপ করার সুযোগ পাবেন। এতক্ষণ সময় দিয়েছেন বিমানদা, আজ সারাদিন পরিশ্রান্ত, দাঁতেও ব্যথা আছেন আমাকে বললেন, একটু সর্দি সর্দি ভাবও আছে, আমরা বুঝতে পারছি, কিন্তু লোভ সামলাতে পারিনি। খবরদার কথা নয়, আপনাদের কাছে বিমানদার কথা নিয়ে গেল, অকপটে কোনো প্রশ্ন এড়িয়ে গেলেন না। এটাই হচ্ছে বিমানদার সৌন্দর্য। কোনো সময় কোনো প্রশ্নের জবাব আমরা যখন অন্যান্য মিডিয়াতেও দেখি, কোনো জবাব এড়িয়ে যান না। মানুষের জন্য স্পষ্ট করে স্পষ্ট কথা বলার বিমানদারই একটা আলাদা সৌন্দর্য রয়েছে। সেই জন্য খবরদার কথা নয়ের পক্ষ থেকে তার কাছে কৃতজ্ঞতা জানাই। বিমানদা, আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।